আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও সিরিয়ার দক্ষিণাঞ্চলে অব্যাহত রয়েছে সাম্প্রদায়িক সহিংসতা। নিহত হয়েছেন প্রায় 1000 মানুষ। এরই মধ্যে দেশটির সরকারের আহ্বান উপেক্ষা করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেদুইন যোদ্ধারা। ইসরায়েল বলছে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমদ আল শারা এই সংঘাতের জন্য দায়ী। তাদের ওপর ভরসা নেই নেতানিয়াহুর। এদিকে দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সপ্তাহ পার হলেও থামেনি সিরিয়ার সুয়েদার সাম্প্রদায়িক সহিংসতা। অবশ্য দেশটির সরকার শনিবার যুদ্ধবিরতি ঘোষণা দিলেও তা মানছেন না কেউ। এরই মধ্যে সংঘাত অবসানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে দ্রুজ বেদুইন যুদ্ধ সংঘাত উস্কে দিয়েছে দেশটির গোটা দক্ষিণাঞ্চলে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে সশস্ত্র ব্যক্তিরা দোকানপাটে আগুন ধরিয়ে দিচ্ছে, লুটপাট চলছে বাড়িঘরে। গেল কয়েকদিন ধরেই দ্রুজ সম্প্রদায়ের হয়ে সরাসরি যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। কয়েক দফা হামলা চালিয়েছে আইডিএফ। তবে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও আস্থা রাখতে পারছেন না ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। সংঘাত নিরসনে দ্রুত পদক্ষেপ চায় তেল আবিব। তারা বলছে সরকারি বাহিনী এই হামলা উস্কে দিচ্ছে। শারার মতো নেতার ওপর আমরা কোনোভাবেই ভরসা করতে পারি না। তিনি জিহাদিবাদী গোষ্ঠীগুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন। এখানেও ইসরায়েলকে নগ্ন সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দ্রুজদের পক্ষে মরা কান্না থামছেই না। আর সংঘাত নিরসনে মধ্যস্থতা করলেও দ্রুজদের পক্ষে সাফাই গাইলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তারা সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে, এমনকি ধর্ষণের মতো ঘটনা হচ্ছে। এসব যদি নিরাপত্তা বাহিনী করে তাহলে তা হবে জঘন্য অপরাধ। এদিকে সিরিয়ার সংঘাতে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে ইসরায়েল নতুন করে হামলা চালালে সংঘাত গোটা সিরিয়াতে ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। জটিল রাজনৈতিক আর সামরিক খেলায় আটকে সিরিয়ার দ্রুজ ও বেদুইন সম্প্রদায়। সাম্প্রদায়িক সংঘাতে বলির পাঠা হয়ে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ, যেখানে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল। মিত্র নেতানিয়াহুকে নগ্ন সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, ইসরায়েল কি সত্যি মধ্যপ্রাচ্যের অন্যতম সংখ্যালঘু দ্রুজদের রক্ষা করতে চায়, নাকি এই সহানুভূতির আড়ালে লুকিয়ে আছে গোষ্ঠীটির বৃহত্তর ভূখণ্ড দখলের নীল নকশা? লেবানন, সিরিয়া, জর্ডান, ইসরায়েল আর গোলান মালভূমি জুড়ে ছড়িয়ে রয়েছে নানা দর্শনের সংমিশ্রণে গড়া এক জাতি। একেশ্বরবাদ, পুনর্জন্ম আর সত্যের অনুসন্ধানে ধর্মবিশ্বাসী দ্রুজ সম্প্রদায়। প্রায় 10 লাখ অনুসারী সিরিয়ায় বসবাস করলেও ইসরায়েলের দখল করা গোলানে প্রায় 1.5 লাখ দ্রুজ বাসিন্দা ইসরায়েলি রাষ্ট্রের প্রতি অনুগতপূর্ণ বলে বিবেচিত হন। ইসরায়েলের সেনাবাহিনী থেকে রাজনীতি সবখানে বিস্তার রয়েছে ইসরায়েলপন্থী এই দ্রুজদের। আসাদের পতনের পর ইসরায়েল এখন সিরিয়ার দ্রুজদের দিকেও হাত বাড়িয়েছে। তারা এই সম্প্রদায়কে নিজেদের এক ধরনের মিত্র হিসেবেই ভাবছেন। অন্যদিকে বেদুইন মূলত মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে থাকা যাযাবর অধিবাসী। গোত্রভিত্তিক জীবনযাপন করা এই সম্প্রদায় নিজেদেরকে প্রকৃত আরব দাবি করে। সিরিয়াতে 70,000 বেদুইনদের বসবাস, যার মধ্যে সুয়েদাতে রয়েছে সরকারি বাহিনীর সমর্থিত উপজাতীয় বেদুইন যোদ্ধারা। এতদিন একসাথে দ্রুজ আর বেদুইনরা বাস করলেও এখন সংঘাতে জড়িয়েছে এই দুই সম্প্রদায়। গেল 13 জুলাই দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর একজন ব্যবসায়ীকে অপহরণের খবর সামনে আসে। এ সময় অভিযোগ গিয়ে পড়ে বেদুইনদের উপর। এতেই রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে দক্ষিণ সিরিয়ার দ্রুজ মিলিশিয়া আর সুন্নি বেদুইন যোদ্ধারা। এর দুদিন পরে দ্রুজদের রক্ষার দোহাই দিয়ে সিরিয়াতে হামলা চালায় ইসরায়েল। যদিও অভিযোগ উঠেছে ইসরায়েল সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে আঞ্চলিক আধিপত্য বাড়াতে চায়। একই অভিযোগ সিরিয়া সরকারেরও। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল আসলে সিরিয়ার দক্ষিণ সীমান্তকে নিরস্ত্রীকরণে এ কাজ করেছে। সেই সাথে তাদের লক্ষ্য সিরিয়ার দক্ষিণাঞ্চলে এক প্রকার বাফার জোন তৈরি করা, যা ভবিষ্যতে হয়ে উঠতে পারে গোলানের অংশ।
জাতিসংঘ, ওআইসি কিংবা আরব লীগ থেকে এ নিয়ে তেমন জোরালো বিবৃতি না আসায় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে। বিশ্লেষকদের শঙ্কা, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় দ্রুজদেরকে সামনে রেখে সুয়েদাকে একভাবে দখল ছাড়াই নিয়ন্ত্রণ করতে চায় জায়নবাদীরা। মাসুদ রানা, নিউজ 24। গাজায় মানবিক সংকট পৌঁছেছে চরম পর্যায়ে। ইসরায়েলি অবরোধ ও হামলায় একদিকে যখন বাড়ছে প্রাণহানি, তখন তীব্র খাদ্য সংকটে অনাহারে মারা যাচ্ছে শিশুও। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 116 ফিলিস্তিনির। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ইসরায়েলি জিম্মিদের ঘরে ফেরাতে তেল আবিবের রাজপথে রয়েছে তাদের স্বজনরা। শনিবার ফিলিস্তিনের সমর্থনে উত্তাল ছিল লন্ডনের রাজপথও, যেখানে দেখা গেছে পাল্টাপাল্টি বিক্ষোভ। মৃত্যু আর হাহাকারে গাজায় পার হলো আরও একটি দিন। 24 ঘন্টায় রক্তক্ষয়ী হামলায় প্রাণ হারালেন আরও শতাধিক ফিলিস্তিনি। এদের মধ্যে অনেকেই ছিলেন খাবারের জন্য মরিয়া হয়ে থাকা মানুষ। এই নিয়ে গাজায় মোট মৃতের সংখ্যা 58,600 ছাড়ালো। এর সাথে যোগ হয়েছে তীব্র খাদ্য সংকট, যেখানে অপুষ্টিতে ভুগে শিশু মৃত্যুর মতো ঘটনা মানবিক বিপর্যয়কে আরও স্পষ্ট করে তুলেছে। এদিকে জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে মার্কিন দূতাবাসের দিকে মিছিল করেছে শত শত ইসরায়েলি। হামাসের সঙ্গে দ্রুত একটি চুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন তারা। গাজায় সংঘাতের আঁচ পড়েছে লন্ডনের রাজপথেও। শনিবার ভারী বৃষ্টি উপেক্ষা করে ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল বের হয়। এ সময় পাল্টা বিক্ষোভ করে ইসরায়েলপন্থীরাও। এছাড়া নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সমাবেশ থেকে 55 জনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। রোববার দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প সহ 3টি ভূমিকম্প আঘাত হানে। এর জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে 14 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ চুচেংওয়ে প্রদেশে টানা কয়েকদিনের বর্ষণে প্রবল বন্যা দেখা দিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন হতাহত হয়েছে। তীব্র মৌসুমি বৃষ্টিপাতের ফলে পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 180 জনে। দেশটির প্রভাবশালী দৈনিক ডনের প্রতিবেদনে জানানো হয়, জুলাই মাসের শুরু থেকে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও 5 শতাধিক মানুষ। ভারতকে চাপে ফেলতে এবার নয়া কৌশল চীনের। তিব্বতে ইয়ারলুং জাংবো নদীতে বিশ্বের বড় বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে বেইজিং। 60 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং। নদীটি ভারত বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত। এনডিটিভি বলছে, বাঁধটি নির্মিত হলে দুই দেশের ভাটি অঞ্চলের লাখ লাখ মানুষের উপর পড়বে গুরুতর প্রভাব। ভারতকে চাপে ফেলতে ছক কষে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন। এরই অংশ হিসেবে তিব্বতের ইয়ারলুং জাংবো নদীতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ কাজ শুরু করল বেইজিং, যা ভারত ও বাংলাদেশের ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত। আর এতেই কপালে চিন্তার ভাঁজ নয়াদিল্লির। 60 গিগাওয়াট ক্ষমতার সম্পন্ন জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তৈরি এ প্রকল্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মোদী প্রশাসন। এনডিটিভির বরাতে জানা যায়, জলবিদ্যুৎ কেন্দ্রটি প্রতি বছর 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টারও বেশি বিদ্যুৎ উৎপাদন করবে, যা 30 কোটিরও বেশি মানুষের বার্ষিক চাহিদা মেটাতে যথেষ্ট। 2020-এ পরিকল্পনা প্রথম সামনে আনে চীন, আর প্রকল্প অনুমোদন পায় গেল বছর ডিসেম্বরে। তথ্য বলছে, এ প্রকল্পের আওতায় 5টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে এবং আনুমানিক ব্যয় ধরা হয়েছে 1.2 ট্রিলিয়ন ইউয়ান। 2060 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যেই তিব্বতে এই জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজের গতি দ্বিগুণ করেছে বেইজিং। বিশ্লেষকদের আশঙ্কা, এ ধরনের মেগা প্রকল্প পরিবেশগতভাবে সংবেদনশীল তিব্বত মালভূমিতে অপূরণীয় প্রভাব ফেলবে। এদিকে এনডিটিভি জানায়, বাঁধটি নির্মিত হলে ভারত বাংলাদেশের ভাটি অঞ্চলের লাখ লাখ মানুষের উপর পড়বে গুরুতর প্রভাব।
যদিও ভারত বলছে উজানে কার্যক্রমের মাধ্যমে ব্রহ্মপুত্রের নিম্ন প্রবাহের দেশগুলোর স্বার্থ সংরক্ষণে চীনকে বার্তা দেওয়া হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। ভিয়েতনামের বিখ্যাত পর্যটন কেন্দ্র হালং বেতে একটি পর্যটক বাহী নৌকা ডুবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ১১ জন। স্থানীয় সময় শনিবার দুপুরে ঝড়ের কবলে পড়ে ওয়ান্ডার সি নামের নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে পর্যটক ও ক্রু মিলিয়ে মোট ৫৩ জন আরোহী ছিলেন। নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থার ২৭টি নৌযান উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তবে ভারী বৃষ্টি আর অন্ধকারের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজদের সন্ধানে এখনও চলছে অভিযান। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে আগামী সপ্তাহে আবারও শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার দেয়া ভিডিও বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে ব্যক্তিগত বৈঠকের ওপরও জোর দিয়েছেন তিনি। এরই মধ্যে ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটিতে শনিবার হামলা চালানোর দাবি করেছে রাশিয়া, আর আক্রমণ প্রতিহত করার বার্তা দিয়েছে কিয়েভের বাহিনী। উত্তেজনাকর এই পরিস্থিতির মধ্যে ইউক্রেনকে সহায়তার কারণে জার্মানির সাথে কয়েক দশকের পুরনো সামরিক চুক্তি বাতিল করেছে পুতিন প্রশাসন। দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর মৃত্যুবরণ করেছেন সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ। শনিবার রাজপ্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়। ২০০৫ সালে এক সড়ক দুর্ঘটনায় কোমায় যান স্লিপিং প্রিন্স নামে পরিচিত আল ওয়ালিদ। টানা ২ দশক অচেতন অবস্থায় ছিলেন তিনি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সৌদি রাজপরিবারে। চীনে নিজেদের সবচেয়ে শক্তিশালী H20 চিপের সংকটের কথা জানিয়েছে বিশ্বখ্যাত চিপ নির্মাতা এনভিডিয়া। রয়টার্স জানায়, মার্কিন নিষেধাজ্ঞার কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠান TSMC এই চিপ তৈরি বন্ধ করে দিয়েছে। ফলে নতুন করে উৎপাদন শুরু করতে প্রায় ৯ মাস সময় লাগতে পারে। এরই মধ্যে নিষেধাজ্ঞা মেনে চীনের জন্য RTX Pro GPU নামে নতুন একটি চিপ তৈরির কথাও জানিয়েছে এনভিডিয়া। এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।